স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন চেষ্টার পর থেকে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তবে আজ কোথাও উত্তেজনার কোনো খবর পাওয়া যায়নি। পঞ্চগড়ের হারিভাষা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তে পুশিন করতে ব্যর্থ হয়ে নারী শিশুসহ 10 জনকে ফেরত নিয়েছে বিএসএফ। রবিবার দিবাগত রাত 3:30টার দিকে এই ঘটনা ঘটে। শুক্রবার ভোরে এই 10 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি বাধা দিলে তারা ভারতীয় ভূখণ্ডের শূন্য রেখা সংলগ্ন এলাকায় অবস্থান করতে থাকে। এদিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে পুশিনের উদ্দেশ্যে জড়ো করা 11 জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে বিএসএফ। পঞ্চগড় সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। সেখানকার খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী গোফরান বিপ্লব। বিপ্লব, এই মুহূর্তে সীমান্তে বিজিবি কতটা সতর্ক অবস্থায় রয়েছে? এছাড়াও পুশিনের চেষ্টা হলে তারা কিভাবে মোকাবেলা করবে? জি আশিস, আমি এখন দাঁড়িয়ে আছি পঞ্চগড়ের সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের প্রধানপাড়া এলাকায়। আমার পিছনেই যে নোম্যান্স ল্যান্ড দেখা যাচ্ছে, আসলে সেখানেই কিন্তু গত শুক্রবার রাতে ভোর রাতে ভারতের 93 ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা নারী শিশু সহ মোট 10 জনকে এই পুশিং করে। এবং এই পুশিনের উপস্থিতি টের পেয়ে বাংলাদেশের যে বিজিবি তারা কিন্তু প্রতিবাদ করে এবং শক্ত অবস্থানে যায়। পরে তারা কিন্তু আটকে পড়া যে 10 জন তারা কিন্তু শূন্য রেখায় অবস্থান করে। এই 3 দিন পর কিন্তু এখন মানে এই এলাকার পরিবেশ শান্ত রয়েছে। গতকাল দুপুরের দিকেও কিন্তু একটু উত্তেজনা বিরাজ করেছিল, কারণ যে বাংলাদেশের শূন্য রেখা থেকে 20 গজ দূরে যে আটকে পড়াদেরকে রাখা হয়েছিল, তারা ভারতের বিএসএফ আবারও কিন্তু তারা দুপুরবেলা পুশিনের চেষ্টা করে। পরে বিএসএফ জোরালো বাধার কারণে তারা কিন্তু আবার পিছু হটে। শেষে গত রাত প্রায় 1:30টার দিকে তারা তাদের সার্চ লাইট বন্ধ করে দেয়, ভারতীয় সার্চ লাইট বন্ধ করে দেয়, এবং বিএসএফ তাদেরকে ফিরিয়ে নিয়ে আবার কিন্তু পুনরায় বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। পরে বিএসএফ এর বিজিবির প্রচন্ড বাধায় তারা কিন্তু রাত 3টা, 2:30, 3টার দিকে তারা কিন্তু আবার তাদেরকে ভারতে ফেরত নেয়। তা এই সীমান্তে ঘিরে কিন্তু বর্তমানে শান্তি বিরাজ করছে, এবং এখানে যে বিজিবির পক্ষ থেকে কিন্তু টহল জোরদার করা হয়েছে। আমি কথা বলেছি 56 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে সীমান্তে জোরদার টহল রয়েছে এবং টহল জোরদার কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে বাংলাদেশে অবৈধভাবে যদি কোনো প্রকার ভারতীয় নাগরিক তারা বাংলাদেশে যদি পুশিনি করার চেষ্টা করে, আমরা কোনোভাবেই মেনে নেব না। তবে আইনি প্রক্রিয়ায় যদি আসে তাহলে আমরা তাদেরকে গ্রহণ করব। আমি কথা বলেছি স্থানীয় লোকজনের সাথে, তারাও আমাদেরকে যেমন জানিয়েছেন গতকাল রাতেই রাত প্রায় 1:30টার দিকে প্রথমবারের মতো তারা তাদের সার্চ লাইট বা বিএসএফ বন্ধ করে এবং তাদেরকে ভারতে নিয়ে যায়। আবার একটা দুইটার দিকে আবার তারা বাংলাদেশে পুশিং করার চেষ্টা করে। পরে বিএসএফ আবারও বাধা দিলে পরে রাত 2:30টার দিকে তারা 2:30 হয়তো 3টার মধ্যে তারা এই আটকে পড়া 10 জন থেকে আবার ভারতে নিয়ে যায়। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে এবং এখানে শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে, এবং বিজিবিও তাদের টহল জোরদার রেখেছে। এই ছিল আমার কাছে পঞ্চগড়ের বড়বাড়ি প্রধান পাড়া সীমান্ত থেকে সর্বশেষ তথ্য। ছিলেন গোফরান বিপ্লব। সীমান্তের খবর নিয়ে এবার লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হক। মাহমুদুল, বিজিবি আজ কতটা সতর্ক অবস্থানে আছে, আর সীমান্তে কোনো উত্তেজনা দেখছেন কি আমাদের জানাবেন। কিন্তু বিএসএফ পুশিনের চেষ্টা করে। পরবর্তীতে দিনভর এটা নিয়ে একটা উত্তেজনা থাকে এবং দিন শেষে তারা যেসব সন্দেহভাজন ব্যক্তিদের পুশিং করার চেষ্টা করেছিলেন তাদেরকে সরিয়ে নেয়। এরপর গত দুদিনে কিন্তু আমরা পুশিনের সেরকম কোনো প্রবণতা দেখিনি। বিএসএফ এবং বিজিবির সীমান্তের উভয় পাশে তাদের একটা সতর্ক অবস্থান ছিল এবং পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল। তবে গত রাতে অর্থাৎ রোববার দিবাগত রাতে কিছু তথ্য আমরা পাই বিভিন্ন সূত্র থেকে এবং বিজিবির মারফত যে লালঘাটের দুর্গাপুর সীমান্তে সেখানে কিন্তু মধ্যরাতে কিছু সন্দেহভাজন লোককে
জড়ো করা হয় এরকম তথ্য আসে বা বিজিবির কাছে এবং স্থানীয় লোকজনের কাছে, যাদেরকে পরবর্তী সময়ে পুশিং করা হয়তো হতো। কিন্তু এই খবরটা পাওয়ার পর সেই মধ্যরাতেই কিন্তু বিজিবি একটা কড়া অবস্থান নেয়। সেই সঙ্গে সাধারণ মানুষ যারা স্থানীয় জনগণ রয়েছেন তারাও ঘর থেকে বেরিয়ে আসেন এবং সীমান্ত এলাকায় তারা জড়ো হন, যে কারণে আজকে সারাদিনে বা সকাল থেকে কিন্তু পুশিংয়ের সফলতা বা বিএসএফ যে লোকদের জড়ো করার চেষ্টা করেছিল সেরকম যে তথ্য ছিল সেটা পরবর্তীতে দেখা যায় যে সেরকম কোনো ঘটনা ঘটেনি। তবে যে বিষয়টা হচ্ছে এখানে যে বিএসএফ একসাথে বেশ কিছু ৩০-৪০ জনের একটা দল নিয়ে আসে সন্দেহভাজন লোক, যাদেরকে পরবর্তীতে ১০ থেকে ১২ জনের করে ২-৩টা দলে ভাগ করে সীমান্তের বিভিন্ন পয়েন্টে তারা ঢোকানোর চেষ্টা করে। এই প্রবণতাটা বিএসএফ এর মধ্যে রয়েছে, যেটা বিজিবি বুঝতে পারছে এবং তাদের এই প্রবণতাটা কিন্তু স্থানীয় জনগণ ভালোভাবে বুঝতে পারছে। ফলে পুরো লালমিয়াদের সীমান্ত জুড়ে কিন্তু সীমান্ত এলাকার লোকদের খুব সতর্ক রয়েছে এবং কড়া তখন রয়েছে। আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি আমরা সবসময় খোঁজ খবর রাখছি এবং বিজিবি গণমাধ্যমের সাথেও যোগাযোগ রাখছে বিভিন্ন তথ্য দিচ্ছে। সর্বশেষ যে পরিস্থিতি সেটা হচ্ছে যে আপাতত শান্ত রয়েছে সীমান্ত এলাকা, তবে যে কোনো সময় আবারও পুশিংয়ের হতে পারে এই আশঙ্কা রয়েছে এবং আশঙ্কা থেকে কিন্তু একটা শক্ত বিজিবির অবস্থান রয়েছে পুরো সীমান্ত জুড়ে। তো এই হচ্ছে লালমিয়াদের সীমান্ত পরিস্থিতির সর্বশেষ অবস্থা। জি, ধন্যবাদ মাহমুদুল হক। দু ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের সম্ভাব্য আকার হচ্ছে প্রায় ৯,৩৮,০০০ কোটি টাকা। এতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৬,৯৫,০০০ কোটি টাকা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ই জুন এই বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করতে যাচ্ছেন, যা বর্তমান সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। একটি দেশের বাজেট হলো নির্দিষ্ট একটি অর্থবছরের জন্য সরকারের সম্ভাব্য আয় ব্যয়ের একটি সার্বিক আর্থিক পরিকল্পনা। এর মাধ্যমে সরকার দেশ পরিচালনা, নাগরিকদের জন্য বিভিন্ন সেবা প্রদান এবং অবকাঠামো উন্নয়নে কোথায় কত অর্থ ব্যয় হবে এবং সেই অর্থ কোন উৎস থেকে আসবে, বিশেষ করে কর, ভ্যাট, ঋণ থেকে আসবে, তারই একটি হিসেব তুলে ধরা হয়। বাংলাদেশের ৫৫তম বাজেট জাতীয় সংসদে পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই বাজেটে রাজস্ব আয়ের সম্ভাব্য লক্ষ্যমাত্রা ৬,৯৫,০০০ কোটি টাকা। বিশাল রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে মূলত ৩টি প্রধান উৎসের উপর জোর দিচ্ছে এনবিআর। এর মধ্যে কর ৬,০৪,০০০ কোটি টাকা। এই অর্থ আসবে মূলত প্রত্যক্ষ কর ও ভ্যাটের আওতা বৃদ্ধির মাধ্যমে। আর এনবিআর বহির্ভূত কর ২৫,০০০ কোটি টাকা। এছাড়া কর বহির্ভূত রাজস্ব ৬৬,০০০ কোটি টাকা। তার মানে রাজস্ব ব্যবস্থাপনায় একটা বড় রকমের পরিবর্তন ঘটাতে হবে। সেখানে দুটো পদ্ধতিতেই করা যায়। একটা পদ্ধতি হচ্ছে যে অর্থনীতি যদি সম্প্রসারিত হয়, এখন তো অর্থনীতি সংকুচিত হয়েছে, সম্প্রসারিত হয় তাহলে কর্মসংস্থান তৈরি হবে, প্রত্যক্ষ কর বাড়বে, একই সাথে ভোগ বাড়বে, সাথে সাথে মূল্য সংযোজন কর বাড়বে এবং অর্থনীতি গতিশীল হওয়ার সাথে সাথে শুল্ক ক্ষেত্রেও আয় বেড়ে আসবে। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে যে কর জালিয়াতি, কর পরিহার, কর অব্যাহতি, যে ফান্দিফাকিরগুলো ছিল সেখান থেকে আমরা মুক্ত করতে চাচ্ছি। কিভাবে মুক্ত করব? প্রথমে হচ্ছে যে এটাকে আমরা ডিজিটাল ব্যবস্থায় নিয়ে যাচ্ছি। মন্ত্রণালয়গুলোর মধ্যে বরাদ্দের শীর্ষে থাকছে শিক্ষা ও স্বাস্থ্য খাত। গুরুত্ব পাবে বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা। বড় পরিবর্তন আসবে জ্বালানি খাতেও। আমরা সব ক্ষেত্রেই কিন্তু আমরা সুযোগটা বাড়াবো। অর্থাৎ হচ্ছে যে রেলপথের যেটা অবহেলিত ছিল, নৌপথ অবহিত ছিল, তো যোগাযোগ ব্যবস্থা একটা বড় রকমের পরিবর্তন হবে। জ্বালানিতে বিরাট একটা পরিবর্তন ঘটবে। নতুন সরকারের এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ব্যয় সাশ্রয়ী আর সুশাসন নিশ্চিতের উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। নতুন নতুন উদ্ভাবনী চিন্তাভাবনাও আমাদের করতে হবে, যাতে করে আমাদের ঘাটতি অর্থায়নটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। ব্যয়ের ক্ষেত্রে আমাদের সাশ্রয়ীভাবে ব্যয় করা, সুশাসনের সাথে বাস্তবায়ন করা, এইসব বিষয়গুলোতে আমাদের নজর দিতে হবে এইবারের বাজেটে। মোট আয় ও ব্যয়ের হিসাব অনুযায়ী আগামী অর্থ বছরে আনুমানিক ২,৪৩,০০০ কোটি টাকার ঘাটতি থাকতে পারে। এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা এবং বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।
জমিদার বংশের বউ হয়েও কৃষক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে ইতিহাসের অংশ হয়ে আছেন ইলা মিত্র। এই মহিয়সী নারীর আন্দোলন সংগ্রামের ইতিহাস এবং স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ প্রশাসন নির্মাণ করেছে ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা। ১৯২৫ সালের ১৮ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন সংগ্রামী নারী ইলা মিত্র। তিনি ১৯৪৬ থেকে ১৯৫০ সাল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের নাচল অঞ্চলের তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেন। কৃষকদের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখায় তাকে বলা হতো তেভাগা আন্দোলনের নেত্রী। তার স্মরণে নাচলের কেন্দুয়া রাউতারা গ্রামে নির্মাণ করা হয়েছে ইলা মিত্র সংগ্রহশালা। সংগ্রহশালাটি নির্মাণে গুরুত্ব দেওয়া হয়েছে ঐতিহ্যকে। গড়ে তোলা হয়েছে মাটির তৈরি দৃষ্টিনন্দন দ্বিতল ভবন। এখানে স্থান পেয়েছে তেভাগা আন্দোলন ও ইলা মিত্র সম্পর্কিত বই, পত্রপত্রিকা, দুর্লভ স্থিরচিত্র সহ জেলার বিভিন্ন ঐতিহ্যের নিদর্শন। আন্দোলনের জন্য তিনি একজন চিরস্মরণীয় এবং বিশ্বের ইতিহাসে তার ইতিহাস রচিত হয়ে আছে। এই জন্য আমি দেখতে এসেছি। আমাদের যে সামনের যে প্রজন্মের আসছে ওরা জানতে পারবে যে হ্যাঁ আগে কি হয়েছে না হয়েছে, এখন কি হচ্ছে, ভবিষ্যতে কিভাবে কি করতে হবে পরিকল্পনা, সেটা ধরেন যে বাস্তবায়ন হওয়ার জন্য খুব ভালো। আমাদের জেলা প্রশাসক সাহেব এবং আমাদের ইউনো স্যার এটা উদ্ধার করে কাজগুলো করছে, যেন মানুষ একটু জানতে পারে, ইতিহাসটা তুলে ধরেছেন। ইতিহাসটা আস্তে আস্তে মুছে যাচ্ছিলেন, এ কারণে এটা তৈরি করা হয়েছে যেন মানুষ জানতে পারেন। সংগ্রহশালাটি বৃহৎ পরিসরে সম্প্রসারণ ও আধুনিকায়ন করার কথা জানান জেলা প্রশাসক। আমাদের প্রস্তাবনা আছে যে এটিকে আরো সম্প্রসারণ করা। আশেপাশে সরকারি কিছু জায়গা রয়েছে খাস জমি, সেগুলিকে আমরা এই সংগ্রহশালার আওতায় আনতে চাই। এটি বড় আকারে আমরা করতে চাই, যেন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে আমাদের নাসলকে জানতে পারে, ইলা মিত্রকে যেন জানতে পারে। তিনি জানান সংগ্রহশালাটি সম্প্রসারণ করা হলে ইতিহাস চর্চার পাশাপাশি দর্শনার্থীদের জন্য হয়ে উঠবে সমৃদ্ধ এক কেন্দ্র। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। জলবায়ুর পরিবর্তন সহ নানা কারণে হারিয়ে যেতে বসেছে দেশের স্বাদু ও মিঠা পানির জলাশয়ের বিভিন্ন প্রজাতির মাছ। এই অবস্থা থেকে উত্তরণে সারা দেশে প্রাকৃতিক জলাশয়ে মাছের অভয়াশ্রম গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে নওগাঁর বিভিন্ন জলাশয়ে দেশীয় মাছের প্রজনন বৃদ্ধির আশা সংশ্লিষ্টদের। প্রাকৃতিক জলাশয়ে অভয়াশ্রম গড়ে তোলার মাধ্যমে দেশি মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে নওগাঁয় ১১টি উপজেলায় মোট ৪০টি মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে। এর মধ্যে শুধু রানীনগর উপজেলায় ৬টি মৎস্য অভয়াশ্রম রয়েছে। দেশের নদ-নদী, খালবিল ও হাওর এলাকার অভয়াশ্রম দেশীয় মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে, এমনটাই আশা সাধারণ মানুষের। মাছ এখানে বংশবৃদ্ধি করতেছে এবং পানি বৃদ্ধি পাওয়ার পর মাছ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। ছোট যমুনা নদীতে 2টা অভয়াশ্রম করা হয়েছে, একটা হচ্ছে রঘুসার দ আর একটা হচ্ছে তারাপালের দ। এই অভয়াশ্রম করার পর এখানে মাছের সমাগম ভালো দেখা যায়। এলাকার ছেলেপেলে হিসাবে পর্যবেক্ষণ করতেছি যেন অবৈধভাবে এখানে কেউ মাছ না ধরতে পারে। বর্তমানে সারা দেশে 400টির বেশি স্থায়ী ও অস্থায়ী অভয়াশ্রম রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভয়াশ্রমগুলোতে নির্ধারিত মৌসুমে মাছ ধরা বন্ধ থাকলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বংশবৃদ্ধি ও জাত সংরক্ষণ করা সম্ভব বলে জানান তারা। সীমানা পিলার দিয়েছি এবং এই এলাকার মধ্যে কোনো রকমের মাছ কেউ ধরতে পারে না। কেউ যদি ধরে তাহলে আইনগত আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নেই। মৎস্য সম্পদ রক্ষায় এবং বিশেষ করে দেশীয় মাছ রক্ষায় এটির কোনো বিকল্প নেই এবং সামনে আমরা যৌথভাবে আরও কাজ করব। সারা দেশে দেশি মাছের কার্যকর অভয়াশ্রম গড়ে তুলতে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন সংশ্লিষ্টরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। লেবাননে হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর জবাবে ইরানের রাজধানী তেহরান সহ অন্যান্য শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে ইসরায়েলের চলমান হামলা বন্ধ করার জন্য ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে আসছিল ইরান। রবিবার স্থানীয় সময় রাত প্রায় 10টার দিকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তেহরান। ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তেল আবিব বলছে ইরানের পাশাপাশি ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এই হামলা পাল্টা হামলা সম্ভাব্য শান্তি চুক্তিতে কোনো প্রভাব ফেলবে না।
এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।